তাহলে আজকে আমাদের সাক্ষ্য আইনের ৩য় অধ্যায় প্রমাণ প্রসঙ্গে ২য় খণ্ড যেই সকল বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নেই ৫৬ থেকে ৫৮ ধারা। সাক্ষ্য আইনের ৫৬ থেকে ৫৮ ধারা কি হচ্ছে? এই সকল বিষয় প্রমাণ জুডিশিয়াল করার নোটিশ প্রয়োজন নেই। প্রয়োজন নেই। পরীক্ষায় এমসিকিউ আসবে জুডিশিয়াল নোটিশ কত ধারা? উত্তর কি হবে? জি স্যার, বলো। ৫৬ থেকে উত্তর ৫৮ ধারা। হবে ৫৬ ধারা। জুডিশিয়াল নোটিশ কি? প্রশ্ন হবে জুডিশিয়াল নোটিশ কি? উত্তর হবে যেটি সকলে জানে সেটি অবশ্যই আদালত সেটি আদালতে জানে। জানে সেই বিষয়ে পক্ষগণকে প্রমাণ করতে হবে না। হবে কাকে না। প্রমাণ করতে হবে না? পক্ষগণকে, বাদী বিবাদীকে পক্ষগণকে এই বিষয়টি প্রমাণ করতে হবে না। প্রমাণ করতে হবে না। জি স্যার। আকাশ ঘন কালো অন্ধকার হয়ে গেলে বৃষ্টি হবে, এটা কি সকলেই জানে। এই যে এই সকলেই ধরনের জানে। ঘটনা, এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ। নোটিশ। তবে ৫৭ ধারায় আদালত বিচারক হিসাবে অবশ্যই দৃষ্টিগোচরে রাখবেন কয়টি বিষয়? ১১টি বিষয়। পূর্বে ছিল ১৩টি বিষয়। এই ১১টি বিষয় কি? বাংলাদেশের আইনসমূহ, সামরিক বাহিনী সমূহের প্রণীত যুদ্ধবিধি, বর্তমানে বাংলাদেশের অন্তর্গত এলাকাসমূহের উপর প্রযোজ্য আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত কোনো আইনসভা, বাংলাদেশের আদালতসমূহের সমস্ত সিল মোহর। ৫ নাম্বারে কি? বাংলাদেশের কোনো সরকারি পদে যোগদানের তারিখ, গেজেটের তারিখ, যোগদানকারী ব্যক্তির নাম, পদবি, কর্তব্য, কাজ এবং স্বাক্ষর। ৬ নম্বর কি পয়েন্ট? সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্র বা রাজা রানীর অস্তিত্ব, উপাধি, জাতীয় পতাকা এই সম্পর্কে আদালত কি হবেন? অবশ্যই দৃষ্টিগোচরে থাকবে। তারপর সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ, সরকারি গেজেটে সরকারি গেজেটে বিজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব, উপবাস, ছুটিসমূহ, এগুলাকে বলা হচ্ছে জুডিশিয়াল নোটিশের অন্তর্ভুক্ত। আদালত অবশ্যই এই বিষয়ে দৃষ্টিগোচর থাকবে। এই যে ঈদের ছুটি, পূজার ছুটি, এইসব বিষয়ে আদালত অবশ্যই কি দৃষ্টিগোচরে থাকবে। তারপর কি? বাংলাদেশের অন্তর্গত ভূখণ্ড সমূহ, তারপর বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হইলে কখন আরম্ভ হয়েছে, কখন থামবে, চলতে থাকা, অবসান হওয়া এই সম্পর্কে আদালত দৃষ্টিগোচর রাখবেন। ১০ নম্বর কি? আদালতের সদস্যগণ, অফিসারগণ, সহকারীগণ, অধীনস্থ কর্মচারীগণ, কেরানীগণ এবং কার্য সম্পাদনকারী অফিসারগণ আদালতে হাজির হয়ে মামলা পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের নাম সম্পর্কে আদালত অবশ্যই অবহিত থাকবেন। সর্বশেষ ১১ নম্বর হচ্ছে স্থল ও সমুদ্রপথের নিয়মাবলী সম্পর্কে আদালত অবশ্যই দৃষ্টিগোচর রাখবেন। এই হচ্ছে ১১টি পয়েন্ট। আদালত বিচারক হিসেবে এই ১১টি বিষয়ে দৃষ্টি রাখবেন। অবশ্যই তার অবহিত থাকবে, তিনি জানবেন। এটাকে বলা হচ্ছে আদালত বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে কয়টি বিষয়? ১১টি বিষয়। মিষ্টু কি আছো লাইনে? আছি স্যার। আছি এবং স্যার। এটা আদালত কেমন ভাবে নিবেন? আদালতের জন্য কি ধরনের? এটা বাধ্যতামূলক। এই যে আদালত ১১টি বিষয় জানবেন, দৃষ্টিগোচরে রাখবেন, এটা কি ধরনের ক্ষমতা? বাধ্যতামূলক ক্ষমতা। বাধ্যতামূলক জানতে হবে। কাকে জানতে হবে? আদালতকে জানতে হবে। ধারা কত? ৫৭ ধারা। এখান থেকে এমসিকিউ ৫৭ আসবে। ধারা। এইখান থেকে এইভাবে হিসেব করে একটা এমসিকিউ আসবে। আচ্ছা স্যার। ৫৮ ধারায় বলছে স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। স্বীকৃত বিষয় মানে কি? যে অপরাধ করেছে সেই অপরাধ যদি অপরাধ স্বীকার করে, অপরাধী অপরাধ করে অপরাধ স্বীকার করলে সেটা আর প্রমাণ করার প্রয়োজন থাকে না। প্রয়োজন নাই। সেটাই বলছে স্বীকৃত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। এক পক্ষের দাবিকৃত বিষয় অন্য পক্ষ স্বীকার করিলে সেই বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই। স্বীকৃত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই, এই সম্পর্কিত ধারা কত? ৫৮ ধারা। ৫৮ ধারা। ঠিক এইভাবে পয়েন্ট আউট করে মাথায় ঢুকতে হবে এবং মনে রাখতে হবে। এবং পরীক্ষার সময় নানা রকম প্রশ্ন থাকবে, তখন এই ফোকাস পয়েন্টে উত্তর ঠিক করতে হবে। তাহলে আমাদের
প্রমাণ করার প্রয়োজন নাই। ৫৬ থেকে ৫৮ ধারা আমরা পড়ে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ নাকি? হ্যাঁ স্যার। এখন আমরা পড়ব ৪র্থ অধ্যায়। এই ৪র্থ অধ্যায় কি? মৌখিক সাক্ষ্য। ধারা কত? ৫৯ এবং ৬০ ধারা। আমরা পড়েছি সাক্ষ্য আইন নিয়ে সাক্ষ্য কয় প্রকার? ২ ধরনের, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। একটা হচ্ছে অরাল এভিডেন্স, আরেকটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। তো অরাল এভিডেন্স সম্পর্কিত সাক্ষ্য আইনের বিধান কোথায় রয়েছে? ৫৯ এবং ৬০ ধারায়। অধ্যায় কত? ৪র্থ অধ্যায়। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। ধারা কত? ৫৯ ধারা। এই কথার অর্থ কি? মৌখিক সাক্ষ্য দ্বারা কি কি বিষয়ে প্রমাণ করা যাবে? আমরা বলছি দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। আমাদের ৫৯ ধারার বিষয়বস্তু হচ্ছে অরাল এভিডেন্স দিয়ে সবকিছুই প্রমাণ করা যাবে, কিন্তু একটা বিষয় প্রমাণ করা যাবে না। সেটা কি? বলো তো দেখি, বলো। মুখে বলতে পারো কিনা বলো তো, একটু বলো। মৌখিক সাক্ষ্য দ্বারা মৌখিক সবকিছু সাক্ষ্য প্রমাণ হলো করা যায়, কিন্তু একটি বিষয় প্রমাণ করা যায় না। সেটা কি? দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য নাই, দলিলের বিষয়বস্তু। একটা এ দলিল, একটা ডকুমেন্ট, সরি, ঠিক আছে দলিলের জি স্যার। বিষয়বস্তু বিষয়বস্তু মৌখিক মৌখিক সাক্ষ্য সাক্ষ্য দ্বারা দ্বারা প্রমাণ প্রমাণ করা যায় করা না। যায় না। ৫৯ জি ধারাতে স্যার। খুব সহজ, বলছে জি মৌখিক স্যার। সাক্ষ্য দ্বারা সবকিছু প্রমাণ করা যায়। ব্যতিক্রম কি? কিন্তু দলিলের ব্যতিক্রম হচ্ছে বিষয়বস্তু। দলিলের বিষয়বস্তু দলিলের প্রমাণ করা বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় না, যায় না। যায় না। যাবে না। যে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় না, সাক্ষ্য আইনের কত ধারায় বলেছে? ৫৯ ষাট ধারা। ৫৯ ধারা। ধারায়। এর পরের প্রশ্ন বলছে তাহলে মৌখিক সাক্ষ্য কেমন হবে? বলছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হবে। অরাল এভিডেন্স মাস্ট বি মাস্ট ডাইরেক্ট। বি ডাইরেক্ট। এই যে এই ইংরেজি লাইনটাই লিখে দিল, ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। মাস্ট সাক্ষ্য বি আইনের ডাইরেক্ট। ধারা কত? তখন আমাদের সাক্ষ্য উত্তর আইনের আসবে সাক্ষ্য। সাক্ষ্য ৬০ আইনের ধারা। ৬০ ধারায় বলেছে মৌখিক সাক্ষ্য ৬০ ধারা। অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এরপরে প্রশ্ন করতে পারে এই প্রত্যক্ষ বা ডাইরেক্ট কয়টি বিষয়? ৬০টি বিষয়। এই যে বলছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, এই প্রত্যক্ষ করতে হবে কয়টি বিষয়কে? ৬০টি বিষয়কে। একটি কি কি? বিষয়। দেখার বিষয় দেখা, দেখা, শোনার বিষয় শোনার শোনা, বিষয় শোনা, উপলব্ধির বিষয় উপলব্ধি উপলব্ধির করা, বিষয় উপলব্ধি অভিমতের করা, বিষয়ে অভিমত দেওয়া। ব্যক্ত করা। তাহলে আমরা এখন কি বুঝলাম? মৌখিক সাক্ষ্য কেমন হবে? ডাইরেক্ট হবে। মৌখিক সাক্ষ্য বা অরাল এভিডেন্সের বিষয়বস্তু কয়টি? ৪টি। চারটি। কি ৪টি। কি? সহজে বুঝবো। দেখার, শোনার, দেখার বিষয়, উপলব্ধির, অভিমত। অভিমত। এইভাবে জি সহজ স্যার। করে নিব। দেখা, শোনা, উপলব্ধি, অভিমত। অভিমত। এই ৪টি বিষয় হচ্ছে মৌখিক সাক্ষ্যের উপাদান, এবং প্রত্যক্ষ করতে হবে এই ৪টি বিষয়। তাহলে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এই কথার অর্থ এই ৪টি বিষয় এইভাবে দেখতে হবে। এটা ধারা কত? জি স্যার। ৬০। ৬০ ধারা। ৬০। অরাল এভিডেন্স সম্পর্কে ধারা হচ্ছে ৫৯, ৬০। আমরা এটা বুঝতে পেরেছি বলে আমি মনে করি। জি স্যার, হ্যাঁ স্যার। ইনশাআল্লাহ। যেহেতু সাক্ষ্য আইনে সাক্ষ্য ২ ধরনের, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর হচ্ছে দালিলিক সাক্ষ্য। দালিলিক 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 সাক্ষ্য সাক্ষ্য। সাক্ষ্য। সংক্রান্ত ধারা কত? ৬১ থেকে এই ৭৮ 61 ধারা। ধারা, এইভাবে ৭৮ লিখতে ধারা, হবে। মৌখিক সাক্ষ্য কত ৬১ থেকে থেকে কত? ৫৯, ৬০ ধারা। মৌখিক সাক্ষ্য ৫৯, ৬০। এবং দালিলিক সাক্ষ্য কত থেকে কত ধারা? ৬১ থেকে ৬১ থেকে ৭৮ ৭৮ ধারা। ধারা। ৭৮ ধারা। এখন আমাদের সামনে প্রশ্ন হইল দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? উত্তর হবে ২ ভাবে প্রমাণ করা যায়। ৬১ প্রাথমিক সাক্ষ্য, ধারা মাধ্যমিক মোতাবেক সাক্ষ্য। দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু প্রমাণ সংক্রান্ত বিধান সাক্ষ্য আইনের ধারা কত? ৬১ ধারা। ৬১ ধারা। এরপরের প্রশ্ন হইল দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? ২ ভাবে প্রমাণ করা যায়। ১. দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এর দ্বারা আমরা কি বুঝলাম? দলিলের বিষয়বস্তু ২ ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, আরেকটি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য। এইটিকে এই পয়েন্টে এইভাবে পয়েন্ট আউট করে লিখে রাখবা। দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়?
দুইভাবে প্রমাণ করা কি যায়। ভাবে কি প্রমাণ করা যায়। উত্তর কি প্রাথমিক হবে? সাক্ষ্য, প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য, সাক্ষ্য। প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য। সাক্ষ্য। তাহলে এর পরের প্রশ্ন থাকবে প্রাথমিক সাক্ষ্য আইনের ধারা কত? 62 ধারা। 62 ধারা। এবং 62 প্রাথমিক সাক্ষ্যের ইংরেজি কি? প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স। ঠিক এই পয়েন্ট এইভাবে নোট লেখো যে দলিলের বিষয়বস্তু দুইভাবে প্রমাণ করা যায়। ধারা কত? 61। এবং 61, প্রাথমিক সাক্ষ্য ধারা কত? 62। 62 এবং প্রাথমিক সাক্ষ্যের ইংরেজি কি? প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি প্রাইমারি এভিডেন্স। এভিডেন্স। এরপরে লেখো প্রাথমিক সাক্ষ্য কি? প্রাথমিক সাক্ষ্য হইল স্বয়ং বা মূল দলিলটি। মূল দলিলটিকেই কি হয়? প্রাথমিক সাক্ষ্য বলে। স্বয়ং দলিল বা মূল দলিলটিকে কি বলে? প্রাথমিক সাক্ষ্য বলে। প্রাথমিক সাক্ষ্য বলে। এখন আমরা কি বুঝলাম? প্রাথমিক সাক্ষ্য কি? মূল দলিলটি হচ্ছে প্রাথমিক মূল দলিলটিকে সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য। এবং এই মূল দলিলটি যদি কতিপয় খণ্ডে সম্পাদিত হয়, প্রত্যেক অংশই ওই দলিলের প্রাথমিক অংশ বলে গণ্য হবে। এটাও 2 নম্বর পয়েন্টে তোমাদের লিখতে হবে, মনে রাখতে হবে। আমরা বলেছি কি মূল স্যার? দলিলটাই মূল দলিলটাই কি? প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য। যে মূল দলিলটা যদি কয়েকটি খণ্ডে থাকে, যেমন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এরকম অনেক কিছু আছে না? যেমন মহাকাব্যগুলো, আছে। রামায়ণ মহাভারত প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, কিংবা আমাদের এই বিভিন্ন ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এরকম ভাবে বিভক্ত কিনা? জি স্যার। তাহলে ধরো একটা ফৌজদারি কার্যবিধি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মূল দলিল কোনটি? বলো এখন, মূল দলিল কোনটি হবে বলো? উম, পুরোটাই তো স্যার। হ্যাঁ, পুরোটাই। মানে মূল দলিলটাই প্রাথমিক সাক্ষ্য। এখন এই প্রাথমিক সাক্ষ্য যদি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডে বিভক্ত থাকে, প্রথম দ্বিতীয় সব খণ্ডই কি? প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য। এটা আমি বলার চেষ্টা করেছি। এবং এটাই এইভাবে বুঝতে হবে, কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত হলে প্রত্যেক অংশই ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক প্রাথমিক সাক্ষ্য। সাক্ষ্য। কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত হলে প্রত্যেক অংশই ওই দলিলের কি? কিরকম সাক্ষ্য হবে? প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য। কখন সাক্ষ্য হবে? এই মূল দলিলটি যদি আদালতে সাক্ষ্যের জন্য উপস্থাপন করা হয়, আদালত আদালতের নিকট দাখিল করা হয় পরীক্ষার জন্য, তখন এটা কি ধরনের সাক্ষ্য হবে? প্রাথমিক সাক্ষ্য বা মূল দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি সাক্ষ্য। এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে এটা কোন ধরনের? প্রাইমারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে এটা কি? প্রাইমারি এভিডেন্স। আমরা বলেছি ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণ করা যায় দুই ভাবে। একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। তাহলে মূল দলিলটাই যদি প্রাইমারি এভিডেন্স হয়, এই মূল দলিলটা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডে বিভক্ত থাকে, 3টি খণ্ডই কি? প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য। আমি কি বুঝাইতে পেরেছি? দেখো, হ্যাঁ স্যার, বুঝছি স্যার। রহিমা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক সাক্ষ্য পেয়ে গেলাম 62 ধারায়। আমাদের সূচনা হয়েছে 61 ধারা থেকে। দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় কিভাবে? আমরা বলেছি দলিলের বিষয়বস্তু দুই ভাবে প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য দ্বারা। তাহলে কি হইলো? প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে আমরা কোথায় পড়েছি? 62 ধারায়, তাই তো? হ্যাঁ স্যার। এখন আমরা পড়বো এর পরের অংশ, মাধ্যমিক সাক্ষ্য, 63 ধারা। এটার ইংরেজি হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স বা গৌণ সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স সম্পর্কিত সেকেন্ডারি সাক্ষ্য আইনের ধারা কত? 63 ধারা। 63 ধারা। যেহেতু আমরা প্রাথমিক সাক্ষ্য মানে মূল দলিলতেই প্রাথমিক সাক্ষ্য হিসেবে আমরা পেয়েছি, এখন আমরা পাবো মাধ্যমিক সাক্ষ্য কি। আমরা জানি মাধ্যমিক সাক্ষ্য বলতে 5টি দলিলকে বোঝায়, 5 ধরনের ডকুমেন্টকে বোঝায়। তাহলে মাধ্যমিক সাক্ষ্য কয়টি? 5টি। মাধ্যমিক সাক্ষ্য কয়টি হবে? 5টি হবে। মূল দলিলটা যদি প্রাথমিক দলিল হয়, প্রাথমিক সাক্ষ্য হয়, তাহলে মাধ্যমিক সাক্ষ্য কয় ধরনের দলিল হবে?
5 ধরনের। 5 এটা ধরনের। এমসিকিউ তে আসবে। মাধ্যমিক সাক্ষ্য জি বলতে স্যার। কয়টি বোঝায়? মাধ্যমিক সাক্ষ্য বলতে কয় ধরনের দলিলকে বোঝায়? 5 মাধ্যমিক ধরনের সাক্ষ্য দলিল। বলতে 5টি দলিলকে বোঝায়। সেই 5টি দলিল কি কি? ১ জাবেদা নকল, ফটোকপি, মিলাইয়া ফটোকপি, কপি, কাউন্টার পার্ট, মিলে কপি, মৌখিক কাউন্টার সাক্ষ্য। কপি, মৌখিক সাক্ষ্য। এই যে মৌখিক সাক্ষ্য বললাম আমরা, এটা কিন্তু দলিলের বিষয়বস্তু ছাড়া মাধ্যমিক দলিল। তো আমাদের এই জাবেদা নকল, ফটোকপি, মিলাইয়া কপি, কাউন্টার পার্ট, মৌখিক সাক্ষ্য, এই 5টি কি ধরনের দলিল, কি ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মাধ্যমিক সাক্ষ্য মাধ্যমিক হিসেবে সাক্ষ্য গণ্য হবে। হিসেবে। এই 5টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে যে দলিল 5টি দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। প্রশ্ন আসতে পারে, কয়টি দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? 5টি, 6টি, 8টি, 10টি, 1টি? উত্তর কি হবে? 5টি দলিল। 5টি দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। সেই 5টি দলিলের এই নামটা 5টাই মুখস্থ থাকবে। এবং প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো। প্রাথমিক হ্যাঁ স্যার। সাক্ষ্য কি, মাধ্যমিক সাক্ষ্য কি এবং মাধ্যমিক সাক্ষ্য কয়টি দলিল উপস্থাপিত হয়, এই বিষয়ে আমি এখানে বলে দিলাম। এবং আমি বোঝানোর চেষ্টা করলাম সাক্ষ্যকে 2 ভাগে ভাগ করা যায়, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, এবং এটার স্বরূপ বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করলাম। এখন যদি তোমাদের সামনে প্রশ্ন করে আসবে, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় কি? প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ আমরা বলবো 65 ধারায় বর্ণিত ক্ষেত্রসমূহ ছাড়া অন্য সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। এই 65 ধারা কি? 65 ধারায় বলেছে যে এই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। তাহলে প্রথম প্রশ্ন 64তে ছিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় কয়টি বিষয়? প্রমাণ করা যায় কিভাবে? আমরা বলেছি 65 ধারার 7টি পয়েন্ট ছাড়া বাকি সবগুলো প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। ওই যে আমরা প্রথম বলেছিলাম, দলিলের বিষয়বস্তু ছাড়া সবকিছুই কি দ্বারা প্রমাণ করা যায়? প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। তো দলিল, তো এখানে আমাদের সামনে প্রশ্ন হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় কয়টি ক্ষেত্রে? 7টি ক্ষেত্রে। যেই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আমরা বলেছি মাধ্যমিক সাক্ষ্য কয়টি? 5টি। মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কয়টি দলিল উপস্থাপন করা যায়? 5টি। আর এখন আমাদের সামনে আসছে মাধ্যমিক সাক্ষ্য কয়টি বিষয়ে দেওয়া যায়? 65 ধারা মোতাবেক 7টি বিষয়ে। মাধ্যমিক দলিল হবে 5টি, মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে কয়টি? 7টি। এই পয়েন্টটা এইভাবে বুঝবা। মাধ্যমিক দলিল কয়টি রয়েছে? 63 ধারা 5টি। অনুযায়ী 5টি মাধ্যমিক দলিল, সেকেন্ডারি এভিডেন্স। আর মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় কয়টি ক্ষেত্রে? 7টি পয়েন্টে। এটা মাথায় কিন্তু এইভাবে ঢুকাইতে হবে, আর নাই 7 আর 5-এ গোলমাল লেগে যাবে। সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কয়টি দলিল রয়েছে? 5টি। ধারা কত? 63। এরপরের প্রশ্ন হইল, সেকেন্ডারি এভিডেন্স হিসেবে সাক্ষী দেওয়া যায় কয়টি ক্ষেত্রে? 7টি ক্ষেত্রে। ধারা 7টি কত? ক্ষেত্রে। 65। 65। এটা একটু চিন্তা করো, আমার কথা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছি স্যার। আমরা বলেছি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কয়টি দলিল রয়েছে? 63 ধারা অনুযায়ী 5টি দলিল রয়েছে। এরপরের প্রশ্ন হলো মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কয়টি দলিল সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায়? 7টি। যেই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে কয়টি দলিল? 7টি। 7টি। আমরা 5টি মাধ্যমিক দলিল রয়েছে, সেকেন্ডারি এভিডেন্স 5টি, এটা পেয়েছি 63 ধারায়। আর যেই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় কয়টি? 7টি। দলিল রয়েছে 5টি, কিন্তু সাক্ষ্য দেওয়া যাবে কয়টি সম্পর্কে? 7টি সম্পর্কে। এটা 7টি। তোমাদের বইয়ে আছে লেখা, এটা বুঝে নিও।
যেমন মনে করো যেই দলিল বিনষ্ট হয়েছে, হারিয়ে গিয়েছে, সেই দলিল সম্পর্কে কি ধরনের সাক্ষ্য দেওয়া যাবে বলো? মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। যে মূল দলিলটির প্রকৃতি এরূপ যে সহজে উহা স্থানান্তর করা যায় না। যেমন মনে করো একটা বিশাল পাথর খণ্ড, এটা কি তুললে আদালতে নেওয়া যাবে? না স্যার। যাবে না। তো ওইটার উপরে সাক্ষী দিতে গেলে কি ধরনের সাক্ষী দেওয়া লাগবে? মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য। এই যে বুঝে গেল। জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহার করার বিধান রয়েছে। আচ্ছা, এরপরে বলছি কোনো ব্যক্তির বা লেখক বা স্বাক্ষরকারী ব্যক্তির স্বাক্ষর, হস্তাক্ষর প্রমাণ, হস্তাক্ষর ফিঙ্গারপ্রিন্ট, এই যে লেখা প্রমাণ, যার লেখা বা লিখন স্বাক্ষর তাকে আদালতে হাজির করে লিখন বা স্বাক্ষর প্রমাণ করা যেতে পারে। ধারা কত? ৬৭। আমরা বলছি একজনের একটা দলিল উপস্থাপন করলো, একটা সিগনেচার রয়েছে, স্বাক্ষর রয়েছে। স্বাক্ষর, এই দলিলে যার স্বাক্ষর রয়েছে সে কিভাবে প্রমাণ করবে স্বাক্ষরটি তার? তাকে আদালতে হাজির করে তার লিখন স্বাক্ষর প্রমাণ করা যেতে পারে। কোনো ব্যক্তির স্বাক্ষর কিভাবে প্রমাণ করবে? আদালতে হাজির করে তার লিখন বা স্বাক্ষর প্রমাণ করা যেতে পারে। যে স্বাক্ষর করেছে সে যদি আদালতে এসে বলে আমি স্বাক্ষর করেছি, তখন আদালত সেটা গ্রহণ করবে। তাইলে স্বাক্ষরকারী ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে স্বাক্ষর প্রমাণ করিতে পারে। ধারা কত? ৬৭। ৬৭। এখন একজনের স্বাক্ষরের সঙ্গে আরেকজনের স্বাক্ষর বা সিলের তুলনা, স্বাক্ষর লিখিত বা সিলমোহরের সহিত কোন স্বাক্ষর বা সিলের তুলনা, এটা দ্বারা কত? ৭৩। তাইলে ৬৭ পড়া দেখবো, ৭৩ দেখবো। ৭৩টা কি? স্বাক্ষর সিলমোহরের তুলনা। একজনের স্বাক্ষর একজনের সিলের সঙ্গে আরেকজনের সিল আরেকজনের স্বাক্ষর তুলনা করার ধারা কত? ৭৩। ৭৩। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যাব, সেটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট মানে কি? বাংলা, ইংরেজিতে ডকুমেন্ট বলে, বাংলাতে কি বলে কে বলতে স্যার পারে বলো? স্যার ৭৩-এর ক আছে তো অ্যামেন্ডমেন্টের সেকশন একটা। ৭৩-এর ক কি হয়েছে আবার বলো? না, ওই যে অনেক ২০২২-এর সংশোধনীতে হুম। কিছু সেকশন এড হয়েছে না, ওখানে ৭৩-এর ক আছে, ওটা বলতেছি। হ্যাঁ, ৭৩-এর ক কি বলছে? তুমি যদি পরে পেয়ে থাকো বলো আমাকে। আমি যে লাইট অফ করে ক্লাস করতেছি, বইটা তাহলে দেখতে এটা হবে। ওভারলুক করো। এখন আমরা বলছি আচ্ছা ডকুমেন্ট। ডকুমেন্ট মানে কি? আচ্ছা, বাংলা কি বইটা বলো? দেখেন। আইনের ভাষায় ডকুমেন্ট, ডকুমেন্টের বাংলা অর্থ কি বলো? দলিল। দলিল। এখন দলিল বলতে কি বুঝো বলো? পড়ছো তো অনেক, বলো। লিখন, অঙ্কন, তারপরে হচ্ছে চিহ্ন ইত্যাদি দ্বারা কোনো কিছুর, বলেন না গুসাই। হ্যাঁ বলো, মিশু বলো, মেটসু বলো। ডকুমেন্ট কি বলো? কোন বস্তুর উপরে লিখন, অঙ্কন বা চিত্রাঙ্কন, যাহা যাহা কোথাও কোথাও না না কোথাও কোথাও প্রমাণ প্রমাণ হিসাবে হিসেবে উপস্থাপন করতে করা হয়। যায়, তাকে দলিল বা ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট বলে। এই তিনটা ইনস্ট্রুমেন্ট ওয়ার্ড: বলে। দলিল, হ্যাঁ স্যার। ডকুমেন্ট, ইনস্ট্রুমেন্ট। কি? কোনো বস্তুর উপর লিখন, অঙ্কন, চিত্রাঙ্কন, যাহা কোথাও না কোথাও প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়, তাকে যায়। বলে ডকুমেন্ট। এই ডকুমেন্ট সাক্ষ্য ডকুমেন্ট। আইনে কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে ২ পাবলিক প্রকার। ডকুমেন্ট আর একটা হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট। প্রাইভেট ডকুমেন্ট। হ্যাঁ স্যার। এখন পাবলিক ডকুমেন্ট ধারা কত? ৭৪। আর প্রাইভেট ৭৪। ডকুমেন্ট ধারা কত? ৭৫। এখন আমরা বলছি, এই যে দেখো আসলাম ডকুমেন্ট। ডকুমেন্ট থেকে হয়ে গেল ২ ধরনের ডকুমেন্ট, একটা পাবলিক ডকুমেন্ট আর একটা প্রাইভেট ডকুমেন্ট। এদের প্রাইভেট বাংলা, ডকুমেন্ট। হ্যাঁ বাংলা কি বলতো? ব্যক্তিগত দলিল। সরকারি দলিল আর হচ্ছে ব্যক্তিগত দলিল বা প্রাইভেট দলিল, বেসরকারি দলিল, হ্যাঁ, সহজ কথা। সরকারি দলিল এবং বেসরকারি দলিল।
তাহলে এখন আমরা বুঝবো সরকারি দলিল কি নাকি। হ্যাঁ স্যার। দলিল কয় ধরনের হয়? দুই ধরনের হয়, সরকারি দলিল, বেসরকারি দলিল। সরকারি দলিলকে বলে বেসরকারি দলিল। পাবলিক ডকুমেন্ট, বেসরকারি দলিলকে বলে প্রাইভেট ডকুমেন্ট। এটা ইংরেজি বাংলা বুঝে নিবা। এখন নিম্নলিখিত দলিলগুলি সরকারি দলিল। তো সরকারি দলিল কয় ধরনের হয়? 5 ধরনের, না 4 ধরনের, সরি লেখো। সরকারি দলিল কয় কয় ক্ষেত্র কয়টি? 4টি। সরকারি দলিলের ক্ষেত্র কয়টি? 4টি। এটাও একটা এমসিকিউ। ৭৪ ধারা অনুযায়ী সরকারি দলিলের ক্ষেত্র কয়টি? 4টি। 4টি। এবং এই 4টির নাম কি বলতে পারবা? না স্যার। 4টা হইল আইনসভা বা সার্বভৌম কর্তৃপক্ষ বা পার্লামেন্টের যাবতীয় দলিলপত্র, আইনসভা বা সার্বভৌম কর্তৃপক্ষ, সার্বভৌম কর্তৃপক্ষ, বা পার্লামেন্টের যাবতীয় দলিলপত্র। এই যে আমাদের আইনসভা, আমাদের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, তাই না? জাতীয় সংসদ। এই হ্যাঁ স্যার। জাতীয় সংসদের যাবতীয় দলিলপত্র কি ধরনের দলিল? সরকারি দলিল। পাবলিক ডকুমেন্ট। এরপরে এই যে আমাদের এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আদালত, সরকারি অফিস। 2 নম্বরে হচ্ছে আদালত, ট্রাইব্যুনাল বা সরকারি অফিসের যাবতীয় দলিলপত্র সরকারি দলিল। দেখছো? লিখছো? 2 সরকারি নম্বরে, 1 দেশের নম্বরে হইল আইনসভা বা সার্বভৌম কর্তৃপক্ষ বা পার্লামেন্টের যাবতীয় দলিলপত্র সরকারি দলিল। 2 নম্বরে হচ্ছে আদালত, ট্রাইব্যুনাল বা সরকারি অফিসের যাবতীয় দলিলপত্র সরকারি দলিল। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে বাংলাদেশ ও কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইন, শাসন, বিচার বিভাগের যাবতীয় দলিলপত্র সরকারি দলিল। বাংলাদেশ বা কমনওয়েলথ। হ্যাঁ, কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইন, শাসন, বিচার, আইন, শাসন, বিচার বিভাগের যাবতীয় দলিলপত্র কি ধরনের দলিল? সরকারি দলিল। বিচার। 4 নম্বরে হচ্ছে বাংলাদেশ সরকারের নিকট সংরক্ষিত বেসরকারি দলিলের রেকর্ড সরকারি দলিল। বাংলাদেশ সরকারের আরো নিকট, বলেছি। কি বলো? বাংলাদেশ সরকারের নিকট সংরক্ষিত বেসরকারি দলিলের রেকর্ড সরকারি দলিল। সরকারি দলিল। এখন মনে করো একজন ফর্সা যদি সরকারের নিকট পর্চা, দলিল, নামজারি সরকারের নিকট নথিভুক্ত থাকলে এটা সরকারি দলিল। আর আমার নিকট যেটা আছে এটা হলো বেসরকারি দলিল। জি স্যার। তো এখানে যেমন আমাদের, খতিয়ান, হ্যাঁ এইসব, পর্চা, হ্যাঁ তো এগুলো হচ্ছে আমার হাতে রায়, যেটা থাকলো এটা হলো বেসরকারি দলিল। আর সরকারের নথিতে নথিভুক্ত থাকলে সেটা কি ধরনের দলিল? সরকারি দলিল। সরকারি দলিল। এখন প্রশ্ন হইলো সরকারি দলিলের ক্ষেত্র কয়টি? 4টি। এই 4টি ক্ষেত্র আমি বুঝিয়ে দিয়েছি। এখন আচ্ছা। প্রশ্ন যদি বলে বাংলাদেশ এবং কমনওয়েলথভুক্ত দেশসমূহ কেন, এটার উত্তর কি? বাংলাদেশ এবং কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইন, শাসন, বিচার বিভাগের যাবতীয় দলিল সরকারি দলিল কেন? উত্তর কি হবে? কে পারে? রহিমা বলুন তো স্যার। পারাই উচিত। না স্যার, ওই কথা কম বলতেছি, বাবু উঠে যাবে যে জন্য। না, কথা কম বলো, কিন্তু কমন এই যে বললো বাংলাদেশ একটা, আচ্ছা ঠিক আছে, আমার দেশের আইন, বিচার, শাসন বিভাগের দলিল সরকারি দলিল। তো ওখানে আবার কমনওয়েলথভুক্ত বললো কেন? কমনওয়েলথভুক্ত দেশ বললো কেন? এটা উত্তর দাও। ওই যে সার্কভুক্ত যে যে 7টি দেশ। এর সার্কভুক্ত তো দেশ হইলো 7টি। হ্যাঁ, বলছে কমনওয়েলথভুক্ত কমনওয়েলথের দেশ এটা কেন? বলছিলেন আপনি, আমার মনে নেই এখন। হ্যাঁ, এটা উত্তরটা মাথা খেয়াল লিখে রাখো। কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা কয়টি? 51টি। কমনওয়েলথভুক্ত মানে কি? ব্রিটিশ শাসনের অধীনে যেই এই তো সকল কারেন্ট দেশ গেছে ছিল, গো, আরেক জ্বালা। কি হইলো, ব্রিটিশরা যেই সকল দেশ শাসন করেছিল
এবং বর্তমানে সেই সকল দেশ কি স্বাধীন দেশ। স্বাধীন দেশ। ব্রিটিশরা যেই পৃথিবীতে যেই সকল দেশ শাসন করেছিল সেই সকল দেশ বর্তমানে কি স্বাধীন দেশ। কিন্তু এই সকল দেশে এখনো ব্রিটিশ আইন ব্রিটিশ পদ্ধতি চালু রয়েছে, তাই না? জি স্যার। এবং এই স্বাধীন দেশগুলো মিলে গিয়া যে সংগঠন তাকে বলে কমনওয়েলথভুক্ত দেশ। এবং কমনওয়েলথভুক্ত দেশের প্রধান কে? রানী এলিজাবেথ। না, রানী এলিজাবেথ এখন হইলো রাজা, ওই যে এই যে ব্রিটেনের রাজা সে কমনওয়েলথভুক্ত দেশের রাজা। তো বলছে এই যে কমনওয়েলথভুক্ত দেশ যেহেতু আগে ব্রিটিশের অধীন ছিল, এখন কি হয়েছে স্বাধীন হয়েছে। তো এই দেশগুলোর আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের দলিল কি ধরনের দলিল হিসেবে গণ্য হবে? সরকারি দলিল হিসেবে গণ্য হবে। দেখছো কোথায় থেকে কোথায় প্রশ্ন চলে গেছে। জি স্যার। তাইলে ব্রিটিশ শাসনের দিন দেশসমূহ বর্তমানে স্বাধীন দেশসমূহ মিলিয়ে যে সংগঠন গঠিত হয়েছে তার নাম কি? কমনওয়েলথ। কমনওয়েলথ। আর তুমি যে প্রশ্ন বলেছিলা সার্ক, এটা হইলো ভারতীয় সাবকন্টিনেন্টালের 7টি দেশ মিলিয়ে যে সংগঠন তাকে বলে সার্ক, দক্ষিণ এশিয়ার। বুঝছো? তাই কমনওয়েলথ সদস্য সংখ্যা কয়টি? 51। সার্কের সদস্য সংখ্যা কয়টি? 60টি। তাহলে আমরা সরকারি দলিল সম্পর্কে বুঝে গেলাম। পাবলিক ডকুমেন্ট কি কি 4টি ক্ষেত্র, এটা আমরা এখানে পড়ে গেলাম। এখন আমরা পড়বো বেসরকারি দলিল, প্রাইভেট দলিল। আরজি, জবাব, জমি ক্রয় ইত্যাদি দলিল ব্যক্তির নিজ হাতে থাকলে তা হবে বেসরকারি দলিল। কি কি? আরজির কপি, জবাবের কপি, জমি ক্রয় বিক্রয়ের দলিল ইত্যাদি কি হয়? ব্যক্তির নিজের হাতে থাকলে কি হবে? সেটা বেসরকারি দলিল। কিন্তু সরকারি অফিসে নথিভুক্ত হলে তা হবে সরকারি দলিল। আগে এটা আমি বলেছিলাম। এখন বেসরকারি দলিল কি বোঝা গেল? বেসরকারি দলিলের ধারা কত? 75 এবং বলছি কি আরজি, জবাব, জমি ক্রয় সব ইত্যাদি দলিল যদি ব্যক্তির নিজের হাতে থাকে সেটাকে কি ধরনের দলিল বলে? বলো। বেসরকারি দলিল। আর সরকারি অফিসে যদি এইগুলি নথিভুক্ত থাকে তাহলে এটা কি ধরনের দলিল? সরকারি দলিল। সরকারি দলিল। তফাৎটা এভাবেই বুঝতে হবে। এর পরের প্রশ্নের উত্তর হইল ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিল বেসরকারি দলিল। এটা হইলো মোটা দাগে কথা। ওই যে ৭৪ ধারায় বলছে সরকারি দলিল কয় ধরনের? ৬০ ধরনের। তো ওই যে ৬০ ধরনের কথার মধ্যে পৃথিবীর সকল ইতিহাস এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে 4টা পয়েন্টে। এখন বলছে ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল ছাড়া অন্য সকল দলিল বেসরকারি দলিল। এখন প্রশ্ন থাকলে করতে পারো। বুঝছি স্যার। বলো, প্রশ্ন থাকলে বলো। তাহলে বেসরকারি দলিলের এক কথায় উত্তর কি হবে? যে ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিল বেসরকারি দলিল। এই হইল তার উত্তর। ৭৬ ধারায় বলছে সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি, সরকারি দলিলের অ্যাটাস্টেড কপি। এই সংক্রান্ত ধারা কত? 76 বলছে সরকারি দলিলের সংরক্ষণকারী সরকারি দলিল কোথায় সংরক্ষিত হয়? সরকারের কাছে। সরকারি দলিল কোথায় সংরক্ষিত হয়? সরকারের কাছে, সরকারি অফিসে। এখন বলছে সরকারি দলিলের সংরক্ষণকারী নির্ধারিত ফি আদায় পূর্বক দাবিদারকে সরকারি দলিলের অনুলিপি প্রদান করিবেন। সরকারি দলিল আমরা কিভাবে পাইতে পারি? ৭৬ ধারায় বলছে সরকারি দলিলের নির্ধারিত ফি জমা দিয়ে তার অনুলিপি, ফটোকপি, অ্যাটাস্টেড কপি পাইতে পারি
সরকারি দলিলের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে অ্যাটাস্টেড কপি পাইতে পারি, অনুলিপি পাইতে পারি। এর ধারা কত? ৭৬। বোঝা গেল? জি স্যার। এই যে আমরা মামলা যখন এক আদালত থেকে চেয়ারমিস তো অ্যাটাস্টেড কপি আনেন, বলি না আমরা যে জি সার্টিফাইড স্যার। কপি লাগবে। সার্টিফাইড কপি মানে কি? অনুলিপি। এই অনুলিপি কিভাবে দেয়? আদালতে নির্দিষ্ট টাকা জমা দিলে পরে কি দেয়? সার্টিফাইড কপি জমা দেয়, ফিরত দেয় নাকি? হ্যাঁ স্যার। জি রায়, ডিক্রি, আদেশের কপি আমরা সার্টিফাইড কপি সংগ্রহ করি না? জি আমরা স্যার। এই যে সংগ্রহ করি কিভাবে করি? সরকারি দলিলের সংরক্ষণকারী নির্ধারিত ফি আদায় পূর্বক, এই যে এই সার্টিফাইড কপির জন্য কোর্টে কি নির্ধারিত ফিস জমা দিতে হয় তো, তাই না? জি তো নির্ধারিত ফিস জমা দিলে তারা কি দেয়? অনুলিপি দেয়। এই অনুলিপিটাই হচ্ছে সার্টিফাইড কপি। সার্টিফাইড তাইলে সরকারি দলিল কিভাবে পাওয়া যায়? নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে। হ্যাঁ, প্রত্যয়িত অনুলিপি বা অবিকল নকল আমরা সংগ্রহ করতে পারি। এবং সেখানে কি থাকবে? কর্মকর্তা কর্মচারীর সিল, স্বাক্ষর, পদবি লেখা থাকবে। তাহলে সরকারি দলিলের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের ক্ষেত্রে কি কি থাকবে? কর্মকর্তা বা কর্মচারীর সিল কর্মকর্তার থাকবে, সিল, স্বাক্ষর, স্বাক্ষর থাকবে, পদবি লেখা থাকবে। এই যে সার্টিফাইড কপির মধ্যে এগুলো থাকবে এবং সেটা নির্দিষ্ট টাকা জমা দিলেই সেটা দিবে। এটার ধারা কত? 76, ৭৬ ধারা। প্রত্যয়িত অনুলিপি উপস্থাপন করে সরকারি দলিল প্রমাণ করা যাবে। এই যে আমরা এই সার্টিফাইড কপি সংগ্রহ করি, এইটা কি ধরনের দলিল? সরকারি দলিল হিসাবে গণ্য হবে। যেহেতু আমরা ফিস জমা দিয়েছি, সেখানে কর্মকর্তা কর্মচারীর পদবি, স্বাক্ষর, সিলমোহর দেওয়া আছে, এটা কি ধরনের দলিল হবে? বলো। সরকারি দলিল। সরকারি দলিল হিসাবে গণ্য হবে। ধারা কত? ৭৭। প্রশ্ন আসতে পারে, ৭৭ প্রত্যয়িত অনুলিপি কি? সরকার কোন দলিল হিসাবে গণ্য হবে? এমসিকিউ আসবে। প্রত্যয়িত অনুলিপি কোন ধরনের দলিল হিসাবে গণ্য হবে? ৭৭ ধারা মোতাবেক সরকারি দলিল হিসাবে গণ্য হইবে। উত্তর হইল এটা। তাহলে আমরা ডকুমেন্ট সংক্রান্ত ধারা আমরা বলেছিলাম ৭৪ থেকে কত ধারা? ৭৮ দ্বারা। হ্যাঁ, ৭৪ থেকে ৭৮ ধারার মধ্যে আমরা পাইলাম সরকারি দলিল, বেসরকারি সরকারি দলিল কি, সরকারি দলিল কয় ধরনের হয়, বেসরকারি দলিল কি। এরপরে পাইলাম সরকারি দলিলের প্রত্যয়িত অনুলিপি কিভাবে আমরা সংগ্রহ করতে পারি এবং প্রত্যয়িত অনুলিপি কোন ধরনের দলিল হিসাবে গণ্য হবে। আমরা পাইলাম ৭৭ ধারা মোতাবেক প্রত্যয়িত অনুলিপি সরকারি দলিল হিসাবে উপস্থাপন করা যাবে। ধারা কত? ৭৭। ঠিক আছে। এখন আমরা এতক্ষণ আমরা শিখছিলাম দলিল কয় ধরনের, দলিল কি, ডকুমেন্ট কি। এখন আমরা এই দলিলের উপরে কি অনুমান বিষয়ে পড়ব। এতক্ষণ আমরা কি পড়েছিলাম? দলিল কি, দলিল কয় প্রকার, কোনটা কোন ধরনের দলিল। এই দলিল কি, দলিলের প্রকারভেদ পড়েছিলাম আমরা ৭৪ থেকে ৭৭, ৭৮ ধারা পর্যন্ত। এখন এই দলিল সম্পর্কে অনুমান করব, প্রিজাম্পশন করব। ধারা কত? ৭৯ থেকে ৯০। দেখো, পড়ার ধারাবাহিকতা বুঝবা। ৭৮ ধারা কি বলছেন স্যার? ৭৮ ধারায় স্যার, কিছু বলি নাই। ৭৮ ধারা কি বলছেন ৭৮ স্যার? ধারায় পড়াই নাই। বুঝছি স্যার। ৭০ পর্যন্ত পড়িয়েছি। বলছি দলিল কি, দলিল কয় প্রকার, কোনটা
কোন ধরনের দলিল এবং অনুলিপ প্রত্যায়িত দলিল কোন ধরনের দলিল এই বিষয়ে আমরা পড়িয়েছি ৭৪ থেকে ৭৮। এখন আমরা কি পড়বো সেটা বলো। অনুমান। কিসের অনুমান? প্রিজাম্পশন কিসের অনুমান বলো। এই যে এটাই আগে বুঝলে, দলিল সম্পর্কে হ্যাঁ এইটা বুঝলেই পড়া মজা দলিল পাবা সম্পর্কে যে আমি কি পড়তেছি। আগে পড়ছিলাম দলিল কি, কোনটা কোন ধরনের দলিল, আর এখন পড়বো দলিল সম্পর্কে কিভাবে আমরা অনুমান করব। অনুমান প্রিজাম্পশন অফ করতে। ইনস্ট্রুমেন্ট ডকুমেন্ট। দলিল সম্পর্কে অনুমান, দলিল সম্পর্কে অনুমান সম্পর্কিত ধারা হচ্ছে ৭৯ থেকে ৯০। দেখো আমার কথা বুঝছো কিনা। হ্যাঁ স্যার। 90 ক স্যার। এতক্ষণ কি পড়েছিলাম আর এখন কি পড়তে যাচ্ছি এটা বুঝতেছো কিনা দেখো। জি স্যার। হ্যাঁ স্যার। কি বুঝছো বলো তো। প্রথমে হচ্ছে দলিল সম্পর্কে পড়াইছেন, এখন হচ্ছে হ্যাঁ বলো। দলিল সম্পর্কে অনুমান। হ্যাঁ আমরা কোন দলিলকে কিভাবে কি হিসেবে গণ্য করব। আমরা এতক্ষণ হুম। পড়েছি দলিল দুই ধরনের, সরকারি দলিল বেসরকারি দলিল, এবং প্রত্যায়িত দলিল কোন ধরনের দলিল হবে এটা আমরা পড়েছি। এখন আমরা দলিল সম্পর্কে অনুমান পড়ব। এখন লেখো, সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা পরিকল্পনা সম্পর্কে অনুমান। ধারা কত? ৮৩। সরকারি কর্তৃত্বাধীনে মানে কি, সরকারের অধীনে কোনো নকশা বা প্ল্যান যদি প্রণয়ন করা হয়, ইয়া সঠিক বলে আদালত ধরে নিবেন। ধারা কত? ৮৩। ৮৩ সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা এবং পরিকল্পনা সম্পর্কে আদালত সঠিক অনুমান করিবেন। ধারা কত? ৮৩। নকশা এবং পরিকল্পনা। ধারা কত? ৮৩। ৮৩। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসবে। আম মুক্তারনামা, আম মুক্তারনামা ক্ষমতাপত্র বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কিত ধারা কত? ৮৫। 85 ধারা। ৮৫ ধারা। সাক্ষ্য আইনের কত ধারায় পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কিত বিধান বর্ণিত হইয়াছে? উত্তর কি হবে? ৮৫ ধারা। এটার সম্পর্কে কি হইল, যদি কোনো আম মুক্তারনামা নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট বা জজ বা কনসাল বা ভাইস কনসাল বা বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধির সম্মুখে প্রণীত হয়। এই যে কথাগুলো বললাম, যদি কোনো আমুক্তারনামা, আমুক্তারনামা পাওয়ার অফ অ্যাটর্নি বা নোটারি পাবলিক, বুঝছো? কোথায় হবে এই আমুক্তারনামাটা কোথায় হবে? কোন নোটারি পাবলিক, ম্যাজিস্ট্রেট, জজ, কনসাল বা ভাইস কনসাল বা বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধির সম্মুখে প্রণীত হয়, এবং তিনি যদি সেটা প্রত্যায়ন করেন, শুধু সম্মুখে হইলেই হবে না, উনি এটা কি করবেন? অ্যাটাস্ট করবেন। সরকার কর্তৃক নিযুক্ত হয়ে উনি সেটা, উনার সামনে সেটা প্রণীত হবে এবং তিনি সেটা কি করবেন? অ্যাটাস্ট করবেন। সেই ক্ষেত্রে উক্ত আমুক্তারনামা আদালত সঠিক বলে অনুমান করিবেন। এখন এই যে আমুক্তারনামা, আমুক্তারনামা ইংরেজি কি? পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি। আমুক্তারনামা, আম মুক্তার নামা, আম মুক্তার নামা, এর ইংরেজি হইলো পাওয়ার অফ অ্যাটর্নি। অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি মানে কি? ক্ষমতা দেওয়া। আমি আমার ক্ষমতা আমার ওয়াইফকে দিলাম, ছেলেকে দিলাম বা যে কেউকে দিলাম, যে সে আমার এই সব দেখভাল করবে, সম্পত্তি ক্রয় করতে পারবে, বিক্রি করতে পারবে, হস্তান্তর করতে পারবে, বুক দখল করতে পারবে। এই যে আমার ক্ষমতাটাকে আমার কারো নিকট দিয়ে দিলাম, এটার নাম কি? পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি। আম মুক্তারনামা। এবং এই পাওয়ার অফ অ্যাটর্নি কার সামনে দিতে হবে? সরকার কর্তৃক নিযুক্ত প্রতিনিধি। সেই প্রতিনিধি কারা? নোটারি পাবলিক, ম্যাজিস্ট্রেট, জজ, আর বিদেশের যদি কোনো এমবেসি হয় সেখানে হইলো কনসাল বা ভাইস কনসাল, বা সরকার একজনকে প্রতিনিধি দিল যে উনি এটা করবে, দায়িত্বপ্রাপ্ত। এই লোকের সামনে প্রণীত হবে। এই লোক কি করতে হবে? অ্যাটাস্ট করতে হবে। অ্যাটাস্ট মানে কি? প্রত্যয়ন। অ্যাটাস্টের বাংলা কি বলো?
আল্লাহ, এটা তো করতে পারে না এখন। অ্যাটাচড মানে কি? প্রত্যায়ন করা। অ্যাটাচড মানে কি? অ্যাটাচড মানে কি বলো? সত্যায়ন। সত্যায়ন না, সত্যায়ন। প্রত্যায়ন। এই যে তোমাদের দলিলপত্র, সার্টিফিকেট আইসা বলো না, হ্যাঁ এই যে স্যার হ্যাঁ প্রত্যায়ন, যে বলো না স্যার এটা অ্যাটাচড করতে হবে, অ্যাটাচড করতে হবে, এই অ্যাটাচডের বাংলা কি? সত্যায়ন। অ্যাটাচডের বাংলা কি? স্যার এটা আমার ছবিটা অ্যাটাচ করতে হবে, আমার এই সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, এই এই অ্যাটাচডের বাংলা কি বলো? প্রত্যায়ন করা। শিখো আগে। এই অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করতে হবে, এটার বাংলা কি বলো? আমার কথা শোনা যাচ্ছে না? সত্যায়ন করা। আমার হ্যাঁ, কথা কি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? মানে অ্যাটাচ স্যার। করা মানে কি? প্রত্যায়ন করা। তাহলে শুনতেছি স্যার। হ্যাঁ, তাহলে আমুক্তার নামা বা ক্ষমতাপত্র সম্পর্কে অনুমান করব কত দ্বারায় বলো? সাক্ষ্য আইনের কত দ্বারায় 85 আমুক্তার ধারায়। নামা বা ক্ষমতাপত্র সম্পর্কে 85 অনুমান করা যায়? কত দ্বারা? 85 85 ধারায়। ধারা। 85 দ্বারা। কখন একটা আমুক্তার নামা বা ক্ষমতাপত্র সঠিক বলে আদালত ধরে নিবেন? উত্তর কি হবে? বলো, পারবা উত্তরটা দিতে? কখন একটি আমুক্তারনামা বা ক্ষমতাপত্র সঠিক বলে আদালত ধরে নিবেন? দলিলটি যখন প্রত্যায়িত হবে। না না, 85 ধারা মোতাবেক যদি তাহলে স্যার? কোনো 85 ধারা মোতাবেক যখন কোনো আমুক্তারনামা নোটারি পাবলিক ম্যাজিস্ট্রেট জজ বা সরকার কর্তৃক নিযুক্ত প্রতিনিধি বা কনসল বা ভাইস কনসলের সামনে প্রণীত হবে এবং তিনি সেটা প্রত্যায়ন করবেন, তখন আদালত সেটা সঠিক বলে ধরে নিবেন। প্রশ্নের উত্তর এইটা, যে কখন একটি আমুক্তারনামা আদালত সঠিক বলে ধরে নিবেন? যদি এই আমুক্তারনামাটি নোটারি পাবলিক ম্যাজিস্ট্রেট জজ কনসাল নোটারি ভাইস পাবলিক কনসাল দ্বারা প্রত্যায়িত হবে। বা সরকার কর্তৃক প্রণীত কোনো প্রতিনিধির সম্মুখে প্রণীত হয় এবং প্রত্যায়িত হয়, তখন আদালত সেটি জি স্যার। সঠিক বলে অনুমান করবেন। কখন একটি আমুক্তারনামা সঠিক বলে অনুমান করবেন, এটার উত্তর হইল এই, যে যদি নোটারি পাবলিক ম্যাজিস্ট্রেট জজ বা কনসাল বা ভাইস কনসাল বা বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধির সামনে সেটা প্রণীত হয়, প্রত্যায়িত হয়, তবে আদালত সেটি সঠিক বলে ধরে নিবেন। ক্লিয়ার? 85 দ্বারা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। জি স্যার। এগুলা পরে বুঝতে হবে, খালি স্যারে বললাম শুনলাম হবে না। আচ্ছা, পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান করা যায়, ধারা কত? 87। একটা বই, একটা মানচিত্র, একটা চার্ট সঠিক, এই সম্পর্কে অনুমান, ধারা কত? 87, 87 ধারা। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে সঠিক অনুমান করবেন কত দ্বারা? 87 দ্বারা। 85 ধারা। উপস্থাপিত হয়নি এইরূপ দলিল সম্পর্কে যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান কত দ্বারা? যেই দলিল আদালতে উপস্থাপন হয় নাই সেই দলিল সম্পর্কে অনুমান করতে পারবেন কত দ্বারা? 89 ধারা। 89 ধারা। যেই দলিল আদালতে উপস্থাপিত হয় নাই সেই দলিল সম্পর্কে আদালত অনুমান করতে পারবেন, ধারা কত? 89। 89। আচ্ছা, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত অনুমান করবেন, ধারা কত? 90। 90। তাহলে এটা খুব কমন, এটা আসবেই। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত অনুমান করতে পারবেন, ধারা কত?
90 এটা এখন বলছে 30 বছরের পুরাতন দলিল কিভাবে আদালত সঠিক বলে অনুমান করবেন? এটার উত্তর কি হবে? এক কথায় উত্তর হবে হেফাজত প্রমাণ করলে। হেফাজতকারী প্রমাণ করলে, হেফাজত প্রমাণ করলে দলিলটি সঠিক বলে আদালত গণ্য করবেন। হেফাজত কি? 30 বা ততোধিক বৎসরের পুরাতন দলিলখানি যাহার হেফাজতে থাকার কথা, যদি সেই ব্যক্তি বা তার বৈধ প্রতিনিধি দলিলখানি আদালতে উপস্থাপন করেন, আদালত দলিলের লিখন স্বাক্ষর প্রত্যয়ন সঠিক বলে অনুমান করবেন। তো প্রশ্ন আসতে পারে, 30 বছরের পুরাতন দলিল সঠিক কিভাবে আদালত অনুমান করবেন? উত্তর এক্স ওয়াই জেড, হেফাজত, বয়স, লিখন, স্বাক্ষর, এইরকম কতগুলো উত্তর দিয়ে দিল, প্রশ্ন দিয়ে দিল। আমাদের উত্তর, সঠিক উত্তর হবে কি? হেফাজত প্রমাণ করা। অর্থাৎ দলিলটি যার হেফাজতে থাকার কথা, সেই দলিলটি যদি সেই ব্যক্তি আদালতে উপস্থাপন করে, সেই হেফাজতকারী আদালতে উপস্থাপন করে, তাহলে দলিলটি কি হবে? সঠিক বলে আদালত ধরে নেবে। 30 বছরের পুরাতন দলিলটি যার নিকট হেফাজতে থাকার কথা, সেই হেফাজতকারী যদি দলিলটি আদালতে উপস্থাপন করেন, আদালত তখন দলিলটি সঠিক বলে ধরে নিবেন, অনুমান করবেন। আচ্ছা, 30 বছরের নিচে হলে কি হবে? 30 বছরের পুরাতন দলিল হেফাজত প্রমাণ করলে আদালত সঠিক, কিন্তু 30 বছরের কম হইলে আদালত সেখানে কি করবেন? অনুমান করতেও পারেন, নাও করতে পারেন। আমরা বলছি 90 ধারায় বলছি 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবেন? হেফাজত প্রমাণ করলে সঠিক প্রমাণ করবেন। এখন 30 বছরের নিচে আছে দলিলটি, তখন আদালত কি সঠিক বলে প্রমাণ করবেন? এটার উত্তর কি হবে? সেটা আদালত প্রমাণ করতেও পারেন, নাও আদালত করতে পারেন। অনুমান করতেও পারেন, নাও করতে পারেন। নাও করতে নাও করতে পারি। আমাদের সামনে প্রশ্ন হইল, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবেন? উত্তর কি হবে? হেফাজত প্রমাণ করতে পারলে আদালত সঠিক বলে প্রমাণ করবেন। এরপরের প্রশ্ন হইল, যদি দলিলটি 30 বছরের কম হয়, তখন আদালত কি অনুমান করবেন? উত্তর হইল আদালত সঠিক করতে পারেন, আবার নাও করতে পারেন। ক্লিয়ার? তাহলে আজকে আমার পড়া ছিল অনুমান দলিল। করতে। আমরা দলিল দলিল আজকে আমরা বেশি পড়েছি দলিল সম্পর্কে। দলিল কি, জি স্যার। কয় প্রকার, জি কোন ধরনের দলিল পড়েছি, এরপরে পড়েছি দলিলের উপরে কি অনুমান করা যায়। সর্বশেষ যে এই 30 বছরের পুরাতন জি দলিল স্যার। সম্পর্কে আদালতের অনুমান কি হবে? হেফাজত প্রমাণ করলে দলিলটি সঠিক বলে গণ্য হইবে। ঠিক তো? তাহলে দলিল এবং দলিল সম্পর্কে অনুমান আজকে পড়া শেষ, ঠিক কিনা? আজকে আমি এটা বুঝাইতে পারছি কিনা? দলিল এবং দলিল জি স্যার। সম্পর্কে অনুমান। এখন আমরা আগামী কালকে পড়বো জি স্যার। আমরা জি। দালিলিক সাক্ষ্য দ্বারা কিভাবে মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। দালিলিক সাক্ষ্য দ্বারা কিভাবে মৌখিক সাক্ষ্য জি স্যার। প্রমাণ করা যায়, বর্জন করা যায়। মৌখিক সাক্ষ্য। হ্যাঁ, এরপরে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব কার। আমরা আগামীকালকে পড়বো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায় 91 থেকে 100 দ্বারা। এরপরে পড়বো প্রমাণের দায়িত্ব 101 থেকে 111 দ্বারা। বেশি পড়াইলে বুঝতে অসুবিধা হবে, এর জন্য আমি এটা আজকে ছেড়ে দিতে চাই। কালকে তোমরা ওকে এটা স্যার। পরে রাখবা 91 থেকে 100, 101 থেকে 111। রাতে হ্যাঁ। রাতে নেবেন না ক্লাস?